তো এখন কথা হচ্ছে 1 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা কিভাবে ঢুকতে পারলো, কারা ঢুকালো, কার ক্ষমতায় তারা সেখানে যেতে পারলো, কাদের ইন্ধনে বা কাদের সহযোগিতায়, কাদের শেল্টারে সেখানে তারা অবস্থান করতে পারলো। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শপথ পড়াচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, যেখানে তোর বিসি বা আরও অন্যান্য শিক্ষক কর্মকর্তারা রয়েছেন, তাদেরকে শপথ পড়াচ্ছেন শিক্ষার্থীরা। ভাবতে কিছুটা অস্বাভাবিক লাগতেছে না? এই জিনিসগুলো আমরা কোথায় কখন দেখতাম? যখন ছাত্রলীগ এই দেশ চালাইতো, কিংবা আওয়ামী লীগ যখন দেশ চালাইতো, তখন ছাত্রলীগ এরকম কর্মকাণ্ড করতো যে তারা ছাত্রলীগ হয়ে শিক্ষক বা বিভিন্ন বিসি তারা নিয়োগ দিত, তারা শপথ পড়াতো। এই বিষয়গুলো তাদের কাছে আমরা দেখতাম। কিন্তু এই নতুন করে আমরা দেখতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে এই কালচারটা সেম ছাত্রলীগের মতোই কাজটা তারা করতেছে। এর আগে আমরা একটা নিউজ করেছিলাম যে সচিবালয়ে ডিসি নিয়োগ করছেন একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, যিনি 56 জনের তালিকা তৈরি করে দিয়েছেন। সচিবালয়ে তিনি যেতেন, গিয়ে সেখানে 56 জন ফোস্টেড ছাত্রলীগের নেতাকর্মীদের নাম তিনি তালিকা করে দিয়েছেন, সে নিয়োগ দিচ্ছেন। যে তালিকা তিনি করে দিয়েছেন সেই তালিকা অনুযায়ী ডিসিরা নিয়োগ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে দুটা নৃশংস ঘটনা ঘটেছে, সেখানেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের অংশগ্রহণের কথা শোনা যাচ্ছে, যদিও তারা সেটা স্বীকার করছেন এবং কি বলছে কি ছাত্রলীগের নেতাকর্মীরা হলের ভিতরে ঢুকে এই নৃশংস হত্যাকাণ্ড করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন। তো এখন কথা হচ্ছে 1 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা কিভাবে ঢুকতে পারলো, কারা ঢুকালো, কার ক্ষমতায় তারা সেখানে যেতে পারলো, কাদের ইন্ধনে বা কাদের সহযোগিতায়, কাদের শেল্টারে সেখানে তারা অবস্থান করতে পারলো। এই যে 3 ঘন্টার নির্যাতনের চিত্র, তাদের কাছে কি কোনো খবর যায় নাই? সেখানে যে একটা ছেলেকে ভাত খাওয়ানোর পরে বা ভাত খাওয়ানোর আগে পিটাইয়া, তারপর ভাত খাওয়াইয়া, তারপর আবার মেরে ফেলা হলো, 3 ঘন্টার যে নির্যাতন চললো, সেই খবর কি কোনো সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কি জানতেন না? তাদের কাছে গিয়ে 3 ঘন্টা নির্যাতনের কোনো, এখানে তো অনেক লোকজন ছিল, অনেক নেতাকর্মী ছিল, তাদের মধ্য থেকে কেউ কি জানতো না? 3 ঘন্টা নির্যাতনের পরেও কেন কাউকে সেখানে ধরতে পারলো না? কেন সেখানে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কেউ কোনো বাধা দিল না? কেন দিল না? তাহলে কি বোঝা যাচ্ছে আসলে? খাগড়াছড়ি বলেন, রাঙ্গামাটি বলেন, বান্দরবান বলেন, দেশের বিভিন্ন জায়গায়, বাইতুল মোকাররম বলেন, সব জায়গায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বেশিরভাগ এমপি মন্ত্রীদেরকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তারা পেছন থেকে এগুলো ইন্ধন দিচ্ছে কিনা, এগুলো এখনো খোঁজ করে বের করা যাচ্ছে না। ঠিকভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না। স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি মুজিব কি তার ক্ষমতাকে কক্ষিগত করার জন্য তার বৈষম্য তখন থেকে বিরাজমান ছিল, যার কারণে 75 15 আগস্ট তাকে খুন হতে হয়েছে। তো আমরা যদি আবার দেখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনীতিকে নিষিদ্ধ করছে, কেউ কোনো জায়গায় ডিসি নিয়োগ দিচ্ছে, সচিবালয় গিয়ে সে সচিবদের বড় সচিব হয়ে যাচ্ছে, তারপর শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গিয়ে সেখানে শপথ পাঠ করাচ্ছে, তাহলে এটা তো আমাদের ওই যে মুজিবের যে শাসনামল, স্বাধীনতার পর থেকে যে মুজিবের 72 থেকে 75-এর যে শাসনামল, সেই শাসনামলের আমরা কি দেখতে পাচ্ছি? ওই সাদৃশ্যটা দেখতে পাচ্ছি। এইভাবে যদি চলতে থাকে, সরকার হচ্ছে ইউনূস সরকার থেকে, সরকারের প্রধান অ্যাডভাইজার থেকে এই সব কিছু নিয়ন্ত্রণ হবে, ক্ষমতা বন্টন হবে। এখন আমরা তো দেশের মধ্যে 2টা ক্ষমতার সেন্টার দেখতে পাচ্ছি, পাওয়ার সেন্টার এখন 2টা। একটা হচ্ছে ইউনূস সরকারের পাওয়ার সেন্টার, আরেকটা হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাওয়ার সেন্টার। তারা কি এগুলো করতে পারে কিনা? তারা কি ডিসি নিয়োগ দিতে পারে কিনা? তারা কি হলের মধ্যে ছাত্রলীগ ঢুকাইতে পারে কিনা? সেই ছাত্রলীগ আবার কাউকে হত্যা করতে পারে কিনা? শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রীরা, প্রক্টর, ভিসি এদেরকে শপথ পড়াইতে পারে কিনা? এই বিষয়গুলোর উত্তর আমাদেরকে জানতে হবে। যদি আমরা এভাবে 2টো পাওয়ার সেন্টার নিয়ে কাজ করি, তাহলে আমাদের সামনের দিনগুলোতে এই সরকার টিকে থাকাটা একটা মুশকিল ব্যাপার হয়ে যাবে। কারণ স্বৈরতান্ত্রিক সরকার, যে ফ্যাসিস্ট পালিয়ে গেছে দেশ থেকে, সে ফ্যাসিস্ট আবার ফিরে এসে আবার এদেরকে এই ঘটনাগুলো ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করে সে আবার ফিরে আসবে তার আপন রূপে। তখন কি অবস্থা হবে? দেশের মানুষের, গণতন্ত্রকে মানুষের কি অবস্থা হবে সেটা একবার কল্পনা করুন। আর সরকারের সামনে যে মহাবিপদ আছে সেটাও কল্পনা করুন। এখন থেকে যদি আমাদেরকে সমস্ত বৈষম্য দূর করে সব রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে সুন্দরভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি দেশ পরিচালনা না করা যায়, সাম্যের ভিত্তিতে, বৈষম্য না করে সাম্যের ভিত্তিতে যদি দেশ পরিচালনা না করা যায়, তাহলে আমাদের সামনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে।